নমস্কার, আমি অমিতাভ বন্দ্যোপাধ্যায় আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি করে কবিতার মালা নিয়ে এসে গেছি। আজকে পঞ্চম ভাগ। আজকের কবিতাগুলি হল রং রেজিনী, শেষ চিঠি এবং সাধারণ মেয়ে। আবার অনুরোধ রইল, একটু শুনবেন, ভালো লাগলে অবশ্যই বলবেন, খারাপ লাগলেও বলবেন। ধন্যবাদ। রং রেজিনী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শোনিত তার বুদ্ধি সেনপক্ষের চঞ্চুর মতো। বিপক্ষের যুক্তির ওপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষ দেয় ছিন্ন করে, ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন। গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাঁটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললে, জসিম, পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের ক্ষেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আম বাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে, রংরেজিনী দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবল অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিল। পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে। শঙ্কর এলো রংরেজির ঘরে। শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললে, পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাপ করো ছেলে মানুষই। চলে যাও রাজসভায়, সেখানে এ লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, রংরেজিনী, অহংকারের পাঁকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাব না খুঁজে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের একটি কবিতা, শেষ চিঠি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন। অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই। হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন, মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে, তাই খুললেম ঘরের তালা। একজোড়া আগ্রার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, শেলফে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়। আলদায় তোয়ালে, জামা, খদ্দরের শাড়ি, ছোট কাঁচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেম চৌকিতে।
টেবিলের সামনে। লাল চামড়ার বাক্স, স্কুলে নিয়ে যেত সঙ্গে, তার থেকে খাতাটা নিলেম তুলে। আঁক কষবার খাতা। ভেতর থেকে পড়ল একটি আখোলা চিঠি, আমারই ঠিকানা লেখা, অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে। অমলার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের ওপরে। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি। কাজ করছি আপিসে বসে, হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে। বাঁকিপুর থেকে মাসি এলো ছুটিতে, বললে মেয়েটার পড়াশুনো হলো মাটি, মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে। লজ্জা পেলেম কথা শুনে, বললেম কালই দেব ভর্তি করে বেথুনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে, সে চক্রান্তে বাপেরও ছিল যোগ। ফিরে বছর মাসি এলো ছুটিতে, বললে এমন করে চলবে না, নিজে ওকে যাব নিয়ে, বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে। ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে, যেতে দিলেম বলে। বেরিয়ে পড়লেম বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে। 4 মাস খবর নেই। মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলেম দেবতার হাতে। বুকের থেকে নেমে গেল বোঝা। 4 মাস পরে এলেম ফিরে। ছুটেছিলেম অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেম চিঠি। কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। যাক সেসব কথা। অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি তাতে লেখা, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গেই ছিল তার রেশারেশি। দেখলেম তুমি সদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওর চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল
কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে লিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উঠবসে উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়,
যে দেশে আছে সমঝদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতী সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটু বাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের ওপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্ধিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।